নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছে, কংগ্রেস পার্টি আজকে তাদের যে ওয়ার্কিং কমিটির মিটিং ছিল সেখানে মারাত্মক একটা ডিসিশন নিয়েছে এবং বলতে হয় এই মুহূর্তে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছে। এবং সেখান থেকে রাহুল গান্ধী যে কথাটা বলেছেন সেটা আরো তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন এই মোদী সরকার 5 বছর কমপ্লিট করতে পারবে না, তার আগে মোদী সরকার পড়ে যাবে এবং নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক জীবন সেটা শেষ হওয়ার মুখে চলে এসেছে। সেই সময় আমরা দাঁড়িয়ে আছি। রাহুল গান্ধীর এই কথা এবং কংগ্রেস পার্টির এত যুগান্তকারী একটা সিদ্ধান্ত অবশ্যই এই মুহূর্তে একটা পলিটিক্যালি অনেকটা কিন্তু এগিয়ে দেবে কংগ্রেস পার্টিকে। পলিটিক্যাল অ্যানালিস্টরা অন্তত তাই মনে করছেন। কি নিয়ে সম্পূর্ণ বিষয়টা আপনারা জানেন। এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের যে পলিটিক্স সেটা সম্পূর্ণ রাষ্ট্রবাদ এবং ন্যাশনালিজম তার উপর দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে দাঁড়িয়েই ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই যে জায়গাটা তৈরি করেছে যে 15ই আগস্টের দিন বন্দে মাতরম গাওয়ার সময় সোনিয়া গান্ধী হাঁটাচলা করছিলেন এবং সেটাকে নিয়ে আমরাও আপনাদের সামনে ভিডিও তৈরি করেছি যে কখনোই সেটা উচিত নয়। আমাদের দেশের শহীদদের উদ্দেশ্যে আমরা যখন গাইছি তখন কখনোই সেখানে হাঁটাচলা করা উচিত নয় এবং সেখানে সোনিয়া গান্ধীকে কেন দেখা গেল হাঁটতে? তিনি এত বরিষ্ঠ একজন নেতা। তো সেই ক্ষেত্রে একদম কংগ্রেস পার্টি তাদের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় সারা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে প্রতিবাদে নেমেছে যে কংগ্রেস বন্দে মাতরমকে সম্মান করে না। কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটির আজকে মিটিং ছিল এবং সেই মিটিং থেকে যে রেজলিউশনটা বেরিয়ে এসেছে সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা তাদের একটা বলিষ্ঠ যে স্ট্যান্ড পয়েন্ট সেটা কিন্তু দেখাচ্ছে এবং যে কোনো পলিটিক্যাল পার্টি এই ধরনের একটা স্ট্যান্ড পয়েন্ট আজকে ভারতবর্ষে যখন নিচ্ছে তখন অবশ্যই তারা যে কনফিডেন্ট তাদের রাজনীতিটাকে নিয়ে সেটা কিন্তু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে। তার কারণ কংগ্রেস ওয়ার্কিং কমিটি তাদের যে মিটিং ছিল সেখানে সমস্ত নেতা নেতৃত্বরা আসেন এবং যত বড় এবং বিভিন্ন প্রদেশের নেতা নেতৃত্বরা সবাই উপস্থিত ছিলেন এবং সেখানে যে কথাটা হয় সেটা হচ্ছে যে বন্দে মাতরম এই মুহূর্তে আমাদের নিয়ম অনুযায়ী 1937 সালের যে ওয়ার্কিং কমিটির রেজলিউশন সেটা আমরা পাঠ করব। 1937 সালে তৎকালীন সময় কংগ্রেসের মধ্যে সুভাষচন্দ্র বোস ছিলেন, তৎকালীন সময় গান্ধীজি ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন, সবাই ছিলেন এবং তাদের যে রেজলিউশনটা সেটাকে বের করা হয় এবং সেখান থেকে বলা হয় সরাসরি যে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন সময়ে দুটো স্ট্যান্জা গাইবার প্রস্তাবনা রেখেছিলেন এবং সেটাই গৃহীত হয়েছিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির যে মিটিং হয়েছিল সেখানে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছিলেন যে 6টা স্ট্যান্জা এত বড় আমরা বন্দে মাতরম গাইবো না, পুরো গানটা গাইবো না, তো সেই জায়গা থেকে আমরা প্রথম দুটো স্ট্যান্জা গাইবো। তো সেইটাই কিন্তু 1937 সালের কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটির যে মিটিং হয়েছিল সেখানে প্রস্তাবিত হয়েছিল এবং সেটাই গৃহীত হয়েছিল এবং সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বিভিন্ন মানুষজন যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন অ্যাক্টিভ ভাবে তারা সেখানে উপস্থিত ছিলেন। তো সেই সময় থেকে কংগ্রেস দুটো স্ট্যান্ডায় গিয়ে যাচ্ছে। কিন্তু ইতিমধ্যে সংসদে বিল পাশ করা হয়েছে এবং সেই সংসদে বিল পাশ করার পরবর্তীতে বিজেপি বলেছে সম্পূর্ণ বন্দে মাতরম সেটা গাইতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে একদম কংগ্রেস সরাসরি বলতে যে আমরা আমাদের পূর্বপুরুষের দেখানো পথেই চলবো, আমরা কোনো মতেই পুরো গানটা গাইবো না, আমরা দুটো স্ট্যান্ডাই গাইবো। बीजेपी के जो पूर्वज हैं हिंदू महासभा के लोग, वीर सावरकर की पार्टी, वो मुस्लिम लीग के साथ सरकारें बना रही थी देश में 3-3 जगह। ठीक उस वक्त जब महात्मा गांधी आजादी का आंदोलन चला रहे थे, भारत छोड़ो आंदोलन चला रहे थे, ठीक उसी वक्त हिंदू महासभा के लोग और श्यामा प्रसाद मुखर्जी जो जनसंघ के पहले अध्यक्ष थे वो सरकार में थे मुस्लिम लीग के साथ और वो ब्रिटिश गवर्नर को चिट्ठी लिख रहे थे कि मुस्लिम लीग के साथ मिलकर हम भारत छोड़ो आंदोलन को कुचलने के लिए हर तरह से तैयार हैं। अब ये लोग क्या देश में सिखाएंगे कि कांग्रेस पार्टी को की देशभक्ति क्या होती है? क्या ये लोग सिखाएंगे जिन्होंने आज़ादी की लड़ाई नहीं लड़ी कि देशभक्ति क्या होती है? वंदे मातरम कांग्रेस पार्टी का गीत अब से नहीं है, वंदे मातरम 1896 से है। 1896 में कांग्रेस पार्टी ने वंदे मातरम को अपनाया था और पूरे आज़ादी के आंदोलन में जब कांग्रेस के लोग जेल जाते थे, जब हजारों कांग्रेस के लोग शहीद हुए भारत छोड़ो आंदोलन में, जब कांग्रेस के लोग सजाएं भुगतते थे तो वंदे मातरम का नारा ही लगाते थे। आज बीजेपी उस नारे को देश को बांटने के लिए इस्तेमाल करना चाहती है।
আপনারা শুনলেন কংগ্রেস নেত্রার বক্তব্য, এবং অবশ্যই প্রেস কনফারেন্স করে কংগ্রেস কিন্তু এই কথাটাই বলে। কংগ্রেসের আজকে সিডব্লিউসির বৈঠকের থেকে বেরিয়ে এসে যে আমরা প্রথম দুটো স্ট্যান্জাই গাইবো, আমরা তার বেশি গাইবো না, কারণ আমাদের পূর্বপুরুষরা এবং যারা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন, সর্দার বল্লভভাই প্যাটেল থেকে সুভাষচন্দ্র বসু কিংবা গান্ধীজি, তৎকালীন সময় তারা এই রেজলিউশনটা পাশ করিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা সেটাকেই মেনে চলবো, আমরা কোনো মতেই এই যে নতুন যে নিয়ম সেটা মেনে চলবো না। এবং অবশ্যই এই যে বন্দে মাতরম চলাকালীন সোনিয়া গান্ধীকে হাঁটতে দেখা গেছে, সেটা কিন্তু যে এক্সট্রা স্ট্যান্জা গুলো গাওয়া হচ্ছিল সেই সময়তেই তাকে হাঁটতে দেখা গিয়েছিল। তার কারণ মল্লিকার্জুন খার্গে তিনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, তাই জন্য তার চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করার জন্য সোনিয়া গান্ধী তখন হেঁটে কারোর সাথে কথা বলছেন, সেটা কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতি বেরিয়ে এসেছে। আমরা সেটাকে কখনোই সমর্থন করি না, কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে যে জায়গাটা অবশ্যই তাৎপর্যপূর্ণ, এই মুহূর্তে বিজেপি এটাকে অ্যাটাক করতে শুরু করেছে অবশ্যই, এবং সেই ক্ষেত্রে কংগ্রেস কোনোভাবেই সংসদকেও প্রাধান্যতা দিচ্ছে না। কংগ্রেসের কাছে তাদের যে পার্টি লাইন, পার্টির মধ্যে যে নেওয়া সিদ্ধান্ত, সেটাই সবচেয়ে বড়। কংগ্রেস তার থেকে বেশি সংসদকেও মনে করে না, তেমন একটা কথা কিন্তু বেরিয়ে এসেছে। कांग्रेस पार्टी ने अपनी बैठक में जो वंदे मातरम को लेकर प्रस्ताव पारित किया है वो अत्यंत ही निंदनीय है, और इसके साथ साथ कांग्रेस पार्टी ने साबित कर दिया कि उनके लिए पार्टी देश से ऊपर है। इसलिए देश के संविधान के द्वारा प्रदत्त शक्ति के साथ संसद से पारित कानून से बड़ा है उनका कार्य समिति का प्रस्ताव। আপনারা শুনলেন ভারতীয় জনতা পার্টির নেতার বক্তব্য, এবং এই মুহূর্তে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে কংগ্রেস আমাদের স্বাধীনতা সংগ্রামের আগে সময় থেকে একটা পার্টি, এবং সেই পার্টি স্বাধীনতা সংগ্রাম যখন একদম আমাদের দেশ স্বাধীন হলো তখনও ছিল, পরবর্তীতেও কংগ্রেস এখনো পর্যন্ত টিকে আছে, এবং সেই কংগ্রেস সম্পূর্ণ তাদেরকে এখন যে রাষ্ট্রবাদ সেটার প্রমাণ দিতে হচ্ছে। সেইটা নিয়েও কিন্তু রাহুল গান্ধী বক্তব্য রেখেছেন। রাহুল গান্ধী যেটা কথাটা বলছেন যে এই সরকার 5 বছর কন্টিনিউ চলবে না, এবং নরেন্দ্র মোদী তার পলিটিক্যাল ক্যারিয়ারের একদম শেষ লগ্নে এসে দাঁড়িয়ে রয়েছেন, তাই অবশ্যই এটার কিন্তু শেষ হতে চলেছে, তেমন কথা বলছেন রাহুল গান্ধী। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে কংগ্রেস যে একটা সিদ্ধান্ত নিল, সেটা দুটো দিক হতে পারে, যে আমরা বন্দে মাতরম দুটো স্ট্যান্জার বেশি গাইবো না, সেটা সরাসরি বিজেপি একদম পলিটিক্যালি প্রচার করতে পারে, এবং সেটা কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে ব্যাকফায়ার করতে পারে কংগ্রেসের বিরুদ্ধে। সেটা বিজেপি এটাকে কিন্তু হাতিয়ার করে পরবর্তী যে একদম বিভিন্ন ভোট গুলো রয়েছে সেখানে কিন্তু প্রচার করতে পারে, এবং সেই প্রচারগুলো যদি কংগ্রেসের বিরুদ্ধে যায় উত্তরপ্রদেশ ভোটের ক্ষেত্রে, মূলত যেহেতু উত্তরপ্রদেশ ভোটটা সামনে রয়েছে, সেহেতু কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই একটা সমস্যা কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে তৈরি হবে, তেমনই কিন্তু অনেকে মনে করছেন। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস যে সিদ্ধান্ত নিল, সেটা অবশ্যই একটা রিস্কি সিদ্ধান্ত, কিন্তু বলিষ্ঠ সিদ্ধান্ত, এটা বলতেই হবে। আমরা অবশ্যই দেখবো যে পরবর্তী ভবিষ্যৎ কি হয়, তবে অবশ্যই বন্দে মাতরম এই মুহূর্তে যেভাবে আন্দোলন তৈরি হয়েছে, বিজেপি বিভিন্ন জায়গায় প্রচার করছে যে কংগ্রেস বন্দে মাতরমকে অপমান করেছে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে একটা পাল্টা দেওয়া হলো। কংগ্রেসের পক্ষ থেকে কোনো যুক্তি সাজানো হলো না যে আমরা এই জন্য হাঁটা চলা করতে দেখা গিয়েছে, বা আমরা কথা বলছিলাম এই জন্য, এগুলো কিন্তু করতে দেখা গেল না। একদম বলা হলো আমাদের পূর্বপুরুষ যারা কংগ্রেসের নেতা নেতৃত্ব ছিল, তারা দুটো স্ট্যান্ডাই গাইতে বলেছিল, এবং সেই রেজলিউশনই পাস হয়েছিল 1937 সালের কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে, এবং সেই রেজলিউশনটা বেরও করা হয়। তো সেইখান থেকে আমরা সেটাকেই মেনে চলবো, এবং খোদ রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বলে গিয়েছিলেন যে দুটো স্ট্যান্ডা গাইতে হবে, তো সেই ক্ষেত্রে কেন আমরা সেটাকে মানবো না? সুতরাং এই মুহূর্তে নতুন করে এসে কংগ্রেসকে কারোর কাছ থেকে, অন্য কারোর কাছ থেকে দেশপ্রেম নিয়ে কথা শুনবে না তারা, এই ধরনের কথা কংগ্রেস তারা বলছেন। এবং অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, এই সিদ্ধান্ত যে কংগ্রেস নিল, সেই সিদ্ধান্ত নেওয়ার পেছনে যে জোটটা তারা পাচ্ছে, অনেকেই কিন্তু বলছেন যে এই মুহূর্তে দেশের যুব সমাজ যেভাবে সম্পূর্ণ একদম শাসকের বিরুদ্ধে নামছে, জেন আলফা তারা প্রত্যেকে নামছে, সেই জায়গাটা কিন্তু কংগ্রেসকে একটা বাড়তি অক্সিজেন যোগাচ্ছে, পলিটিক্যালি একদম বিরুদ্ধে দাঁড় করানোর, একদম বিরোধিতা করার একটা বাড়তি অক্সিজেন কিন্তু কংগ্রেস পার্টি পাচ্ছে। এই জায়গাটাও কিন্তু অনেকেই পয়েন্ট আউট করছেন যে এই মুহূর্তে রাজনীতিটা হয়ে গিয়েছে সম্পূর্ণ বিজেপি ভার্সেস দেশের জেনজি, এবং জেনজি সবাই যে চলে গিয়েছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তেমন নয়, কিন্তু অবশ্যই একটা বড় অংশ কিন্তু জেনজি, তারা সরাসরি রাহুল গান্ধীর সঙ্গে কানেক্ট করছেন, এবং সেই জোটটা কিন্তু রাহুল গান্ধী অবশ্যই এই মুহূর্তে নিয়ে চলছেন। এবং ইতিমধ্যেই রাহুল গান্ধীর তরফ থেকে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে যে তিনি 800 খানা বিভিন্ন জায়গায় ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠান করবেন, বিভিন্ন জেলাতে, বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তিনি এই সভাগুলো করবেন। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে জায়গাটা,
কংগ্রেস পার্টি সরাসরি নিজেদের স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করলো যে আমরা কোনো মতেই কিন্তু এই মুহূর্তে যে সংসদ বিলটা পাশ হয়েছে পুরো একদম গাইতে হবে বন্দে মাতরম সেটাকে মানছি না, বরঞ্চ আমাদের যে পূর্বপুরুষ তারা যা বলে গিয়েছে আমরা বরঞ্চ সেটাকেই মানবো, যে দুটো স্ট্যান্সা গাইবো। এবং খোদ রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন সেটা, একদম কংগ্রেসের 1937 সালের ওয়ার্কিং কমিটির যে রেজলিউশন সেখানে দেখা যাচ্ছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।